ভারতে শেখ হাসিনার বৈধভাবে বসবাসের মেয়াদ ৪৫ দিন আজই শেষ হবে। এরই মধ্যে লোকাল বাসে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভাইরাল হতে দেখা যায়। তবে কি তার স্থান পরিবর্তন হয়েছে? এমন গুঞ্জন চলে দিনভর, তবে কোনোভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আজ থেকে তিনি কোন স্ট্যাটাসে ভারতে থাকবেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই ইউনূস সরকারের কাছে। শুধু তাই নয়, শেখ হাসিনা সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান। তবে সামাজিক মাধ্যমে হাসিনার একটি ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা হচ্ছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হচ্ছে তিনি একটি লোকাল বাসে করে কোথাও যাচ্ছেন। অনেকেই বলছেন তিনি ভারতে ভিআইপি প্রটোকলে নাকি থাকছেন। তাহলে লোকাল বাসে এমন করুণভাবে কেন যাতায়াত করছেন? শেখ হাসিনা দাবি করা ছবিতে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়, তবে ছবিটি আসলেই শেখ হাসিনার কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হাসিনার বৈধভাবে বসবাসের মেয়াদ ৪৫ দিন আজই শেষ হবে। এখন দেখার পালা শত শত হত্যা মামলার আসামি হাসিনার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় ভারত। ইতিহাস বলছে, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসকদের সে দেশের রাজনীতিতে ফিরে আসা তেমন কোনো নজির নেই। বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেছেন। এর মধ্য দিয়ে তিনি শুধু তার রাজনৈতিক মৃত্যু ডেকে আনেনি, তার দল আওয়ামী লীগেরও রাজনৈতিক মৃত্যু হয়েছে। দিল্লির সমর্থনে হাসিনার ১.৫ দশকের স্বৈরশাসন টিকেছিল। প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেওয়ার কারণে এখনও তার ফিরে আসা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি হাসিনার কথোপকথনের বেশ কয়েকটি অডিও প্রকাশ হয়েছে। সেখানে তার কণ্ঠে এমন কথা শোনা গেছে তিনি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। চট করে দেশে ফিরবেন বলে তার দলের এক কর্মীর সাথে আলাপ জানিয়েছেন। এসব অডিও কথোপকথনের সত্য মিথ্যা যাচাই বাছাই করা সম্ভব নয়। শেখ হাসিনার অতীত রাজনীতি প্রমাণ করে না তিনি খুব সাহসী রাজনীতিক ছিলেন, বরং তার রাজনৈতিক জীবন ছিল আপোষকামিতা ও পলায়নের। শেখ হাসিনার চেয়েও কম নৃশংস স্বৈরশাসকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আর কখনো দেশে ফিরতে পারেননি। ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলভি দোর্দণ্ড প্রতাপের সাথে দেশ শাসন করেছেন। ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান কম নয়। তিনি সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকদের মধ্যে পশ্চিমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ১৯৭৯ সালে দেশ ছেড়ে যাওয়ার পর রেজা শাহ আর ইরানে ফিরে আসতে পারেননি। মিশর, মরক্কো, মেক্সিকো থেকে বাহামা সহ নানা দ্বীপ দেশে বাস করে শেষ পর্যন্ত মারা যান মিশরে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ তার যথাযথ চিকিৎসা সেবা দিতেও রাজি ছিল না। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন ১৯৭৯ সালে পালিয়ে এসেছিলেন সৌদি আরবে। ২০০৩ সালের আগস্টে সেখানে তার মৃত্যু হয়। আরব বসন্তের সময় ২০১১ সালে তিউনিসিয়া থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন বেন আলী। তিউনিসিয়ায় বিক্ষোভকারীদের হত্যা, মানি লন্ডারিং ও মাদক পাচারের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। দণ্ড মাথায় নিয়ে ২০১৯ সালে সৌদি আরবে মৃত্যু হয় তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলীর। মাত্র ৩ বছর আগে ২০২১ সালে দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। তালেবানদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সাথে সাথে আশরাফ গানি হেলিকপ্টার নিয়ে আরব আমিরাতে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের সেনারা তার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। এখন আশরাফ গানি কোনো আলোচনাতেই নেই। তিনি আর কখনো আফগানিস্তানে ফিরে আসবেন এমন কল্পনাও করা যায় না। স্বৈরশাসকরা দেশ ছাড়ার পর দেশে ফিরে আসার কথা আর কখনো ভাবেন না। তারা জানেন এর পরিণতি কি হতে পারে। এমনকি তাদের পরবর্তী প্রজন্ম দেশে ফিরে রাজনীতিতে জড়াননি। একমাত্র ব্যতিক্রম দেখা যাচ্ছে ফিলিপাইনের ফার্ডিনান্ড মার্কোসের পুত্রের ক্ষেত্রে। স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোস গণঅভ্যুত্থানের মুখে ১৯৮৬ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ১৯৮৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার পুত্র বংবং মার্কোস ফিলিপাইনের রাজনীতিতে আবার ফিরে এসেছেন। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানও ছিলেন একজন স্বৈরশাসক। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তার আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার পরও ১৯৭৩ সালে দেশের প্রথম পার্লামেন্টে নির্বাচনে তিনি বিরোধী দলের অস্তিত্ব মেনে নেননি। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনটি ছিল ভোট ডাকাতি নির্বাচন। এরপর তিনি একদলীয় শাসন কায়েম করেন। প্রধানমন্ত্রী থেকে নিজে প্রেসিডেন্ট হয়ে ওঠেন। শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন কায়েমের পেছনে তখনও ভারত এবং রাশিয়ার জোরালো সমর্থন ছিল। একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করেন শেখ মুজিবুর রহমান। এর অনিবার্য পরিণতি হিসেবে সেনা অভ্যুত্থানে তিনি ও তার পরিবারের অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করেন।
শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেন। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতে কখনো রাতের ভোট, কখনো ডামি ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। তিনি এজন্য পুরোপুরিভাবে ছিলেন ভারতের উপর নির্ভরশীল। কিন্তু শেখ হাসিনা কখনো জনগণের ম্যান্ডেটের প্রয়োজন বোধ করেননি, তাদের মুখোমুখি হননি। শেখ হাসিনা আর কখনোই জনগণের মুখোমুখি হতে পারবেন না। শেখ হাসিনার হাত শুধু ছাত্র জনতার রক্তে রঞ্জিত নয়, ভারতের স্বার্থে এদেশের স্বাধীনচেতা রাজনীতিবিদদের তিনি প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করেছেন। নিয়তির নির্মম পরিহাস হচ্ছে, মানবতা বিরোধী অপরাধে আজ তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র জনতার হত্যা তদন্ত করতে এখন বাংলাদেশে আসছে জাতিসংঘের প্রতিনিধিরা। হয়তো শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে।